আপনি যদি ক্ষমতার সঙ্গে কাছাকাছি থাকা বলেন তাহলে এনসিপি কিংস পার্টি, এটা আমি মনে করি। এটা এই কারণে মনে করি এনসিপি আসলে বড় ক্ষতিটা করে দিয়েছে ইউনূস সাহেব নিজে। ইউনূস সাহেব বলছে না, আমি ওদেরকে বললাম তোমরা একটা পার্টি করো, ওরা বলতেছে আমাদের তো কেউ চিনে না। আমি তাদের বললাম ওদেরকে বললাম তোমাদের দেশের সমস্ত লোক চিনে, তারা পার্টি করতেছে। সবচেয়ে বড় ড্যামেজটা এনসিপি করে দিয়েছে ইউনূস সাহেব নিজে। এই কথা বলার মাধ্যমে উনি প্রমাণ করে দিয়েছেন এটা তার পার্টি। ওনাকে আমি রিকোয়েস্ট করব একটু মাঠ পর্যায়ে খবর নেন না ভাই। মাঠ পর্যায়ে কিন্তু অবস্থা ভালো না, মাঠ পর্যায়ে খবর আমি পাই, এত ভালো না মাঠ পর্যায়ের অবস্থা। চাঁদাবাজি, যে অবাধ চাঁদাবাজি চলছে সারা দেশে এখন, এবং সেই চাঁদাবাজির 80% চাঁদাবাজির জন্য লোকে দায়ী করে লোকে বিএনপির প্রলোভনকে। যার কাছ থেকে চাঁদা নিছে, যার যে দেখতেছে চাঁদাবাজি হচ্ছে, সে বিএনপির ভোট দেবে? এত সোজা না দুনিয়াটা। আমিও কিন্তু নিজেও কিন্তু মনে করি যে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে এক ধরনের ঢাক ঢাক গুড়গুড় আছে। তারা স্পষ্ট করে কোনো কিছু বলে না। বলে সমস্যাটা কি? ওনারা বলে দিন আমি আগামী বছরে জুন ইলেকশন করব। এর আগে আমাদের কাছে মনে হচ্ছে আমরা প্রস্তুত নিতে পারবো না, হয়ে গেল। কিন্তু বলতে অসুবিধাটা কি? এই সময় ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, অমুক তমুক, এটা গ্রামীণ ফোন প্যাকেজ দিচ্ছি নাকি ভাই? এগুলি কি? এটা তো কোনো ব্যাপার না, এটা বলে দিলে পারে। শোনেন, নির্বাচনের জন্য মানুষের মনে একটা আকাঙ্ক্ষা আছে। 30 বছর 32 বছর বয়স হয়ে গেছে, ভোট কিভাবে দিতে হয় সেটাই জানে না পর্যন্ত। ওই লোকগুলো জানে যে আমি ভোট দেওয়ার পর যারা নির্বাচিত হবে তারা আমার বাড়িতে নির্বাচিত হওয়ার পর পোলাও কোরমা পাঠাবে না, এটা তারা জানে। তারা জানে অবস্থার পরিবর্তন কি হবে, এটাও তারা জানে। বাট তাদের হলো একটা ভোট আমি দিতে চাই। আপনি ব্যবস্থাটা করেন, আপনি বলেন যে আমি এই কাজ করবো, এই কাজ করতে আমার একদিন সময় লাগবে, বলতে অসুবিধাটা কি? লজ্জা পান কেন? এখানে তো লজ্জার কিছু নাই। আপনি তো ভোট দেওয়ার জন্য আসছেন নাকি অন্য কিছু করার জন্য আসছেন? আপনাকে ভোট দেওয়া ভাই, ডেভেলপ করে লাভ নাই। আমি হ্যান করবো তেন করবো, আপনার ভোট একটা নির্বাচনের ব্যবস্থা করে আপনার কাজ। এবং নির্বাচনের মাধ্যমে জনগণ এই করবে, বেছে নেবে যে তারা কাকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়, তারা কাদেরকে শাসন ক্ষমতায় দেখতে চায়, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। তো সেই সুযোগটা জনগণকে দেওয়া উচিত আমি মনে করি। এবং এই ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের অনেক উপদেষ্টা আছেন, তারা ইলেকশন কথা বললেই মন খারাপ করে ফেলান শুরু থেকেই। তারা যত বেশি থাকতে পারি, লটারিতে পাওয়া একটা পদ পাইছি, কোনো যোগ্যতা ছাড়াই তো পদ পাইছে অনেক। আমি বলি তো এইখানে অনেকগুলি উপদেষ্টা আছে যাদের সঙ্গে এই আন্দোলনের, এটাকে আপনি গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, নৈতিক মানসিক আদর্শিক কোনো সম্পর্ক ছিল না তো। হয়ে গেছে পাওয়ারফুল মন্ত্রী, এখন তার মন্ত্রিত্বর ওই ক্ষমতা খাটাচ্ছে, সুবিধা পাচ্ছে, সুবিধা নিচ্ছে। কাজে এটা বলে লাভ নাই। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, এরা তো আন্দোলন করছে, আন্দোলন করার সময় যদি বলতেন আপনি ভাই আপনি ভালোভাবে আন্দোলনটা করেন, খালি যদি জিততে পারেন, আন্দোলন যদি জয়ী হন, তাহলে নূরজাহান বেগমকে আমরা বানাবো স্বাস্থ্য উপদেষ্টা। ও তো আপনাদের মারতো। কে নূরজাহান বেগম রে ভাই? কে নূরজাহান বেগম? আছে, কিছুই করে না, বসে থাকে। তো সে কি এই আন্দোলনের ফসল? সে ডক্টর ইউনূসের ফসল। ডক্টর ইউনূস তাকে পছন্দ করছে। ডক্টর ইউনূস তার কাজের মহিলা কেন বলতে সেও মন্ত্রী কোন দলের মতামত ছিল ভাই? কোন দলের মতামত? কে মতামত? ওই তালিকাটা আমার দেখান, আমি কি দেখি। এগুলি বলে লাভ নাই। মুদ্রার কথা হলো যে আপনারা দ্রুততার সঙ্গে জনগণের হাতে ক্ষমতাটা দিলেন। জনগণের হাতে কি হবে? আমি ভোট দিয়ে নির্বাচন করতে চাই যে আমি কাকে নির্বাচিত করব, সে দেশ চালাবে, সে আমার প্রতিনিধি। এরা আমার প্রতিনিধি না, সিম্পল না। এখন আন্দোলনের পরে আমাদের জন্য সরকারের জন্য গ্রহণযোগ্য একটা ক্যারেক্টার দরকার ছিল। আনডাউটলি ডক্টর ইউনূস ছিল সেই ক্যারেক্টার। তাকে সবাই মিলে, অন্য কেউ আসলে আরো আওলা বস্তু, ওনাকে সবাই মিলে পছন্দ করে আনছে। ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, জাতীয়ভাবে আছে, আন্তর্জাতিকভাবে আছে, খুব ভালো, কোনো সন্দেহ নাই। বাট উনি নিজেই বলতেছেন এটা আমার জায়গা না, এটা নট মাই কাপ অফ টি। ওকে ফাইন, এটা ওনার জায়গা না, উনি বুঝেন এই কাজ কখনো করেন নাই। এখন উনি বলতেছেন আমি শিখতেছি, শিখেন, আমার কোনো আপত্তি নাই। যেহেতু আপনি নিজে জানেন যে এই কাজটা আপনার না, আপনি এই কাজে এক্সপার্ট না, জীবনে কখনো করেন নাই, তখন আপনার উচিত ছিল কি এমন লোককে আপনার সঙ্গে নেওয়া যারা এত এক্সপার্ট হবে যে তাদের সাফল্যের কারণে আপনি যে কিছু জানেন না এটা কেউ টের পাবে না। এটাই হওয়া উচিত ছিল। আপনি হলো তাই করতেন, আমরা হলো তাই করতাম। উনি করছেন কি, ওনার চেয়ে আনারে কতগুলি লোকটা টোকাই নিয়েছেন। আইনের বলে কি কোনোদেরকে কিছু বলি না, কারণ আমি তো নিজেই বুঝি না, আমরা করতে করতে শিখবো। আপনি ধরেন একটা ভাই প্লেন কিনলেন, ওটা পাইলট লাগবে, আপনি একজন নিয়ে আসলে যে সে আমার খুব কেয়ারের লোক, একটা ম্যানুয়াল ধরে দিয়েছি, উনি পড়তে পড়তে শিখবে, ওই প্লেনে আপনি উঠবেন। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে বিএনপি আগামী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে
এই কারণেই আসলে অনেকে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে এবং প্রয়োজন হলে বা দেশের স্বার্থে আঘাত এলে আবারও বিএনপি মাঠে নামতে পারেন বলেও তিনি হুঁশিয়ারি করেছেন। না, উনি যে বলেন পাবে, ভোট হয়ে গেছে, ভোট হয় না রে ভাই, আগে কিরকম হয় জ্যোতিষ নাকি, এত সবাই পাবে, যে কেউ আশা করতে পারে। যারা ইলেকশন করবে তারা কি হারার জন্য ইলেকশন করবে? তারা তো জেতার জন্য করবে, সবাই পেতে পারে। দেখেন আমার অভিজ্ঞতা তো আছে মোটামুটি, আমি 91 এই ইলেকশনটা দেখছি, কারণ আমি ঢাকা শহরে, কারণ তখন আমি সাংবাদিকতা করি 91 সালে। আওয়ামী লীগ যে জিতবে এতে কারো কোনো সন্দেহ নাই, কে কোন পোর্টফোলিও নিবে এটাও ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এই সাদেক হোসেন খোকার কাছে পুরান ঢাকা শেখ হাসিনা আসছে, এই তেজগাঁওতে মেজর মান্নান তার কেউ চিনে না, তার কাছে শেখ হাসিনা আসছে, ভাগ্যেশ টঙ্গিপাড়ায় সে একটা সিট রাখছিল, তাহলে কি হতো তার? তো এটা কেউ জানতো? কেউ বুঝছিল যে হারবে? মানুষ কি চায়, ভোটটা ভাই যতই পাত্তা না দেন না কেন, আমি তো মনে করি যে ঠিকঠাক মতো ভোট, শেখ হাসিনা সবচেয়ে ভয় পাইতো ভোটকে, এই জন্য সে ভোটটাকে শেষ করে দিয়েছিল। ভোট যে কোথায় যাবে, কে কাকে দিবে আপনি জানেন না। এবং গ্রামের সহজ সরল মানুষ বলেন, আপনার কাছ থেকে পান বিড়ি সিগারেট নিয়ে যাওয়ার ভোট দিয়ে আসবো, এগুলো গ্রামের মানুষের কাজে। আগে উনি পট করে বলেন কেন? অতি আত্মবিশ্বাস ভালো না? জি, কিন্তু এটা গ্রামে ওনাকে আমি রিকোয়েস্ট করবো, একটু মাঠ পর্যায়ে খবর নেন না ভাই। মাঠ পর্যায়ে কিন্তু অবস্থা ভালো না, মাঠ পর্যায়ে খবর আমি পাই, এত ভালো না মাঠ পর্যায়ের অবস্থা। চাঁদাবাজি, যে অবাধ চাঁদাবাজি চলছে সারা দেশে এখন, এবং সেই চাঁদাবাজির 80% চাঁদাবাজির জন্য লোকে দায়ী করে লোকে বিএনপির প্রলোভনকে। যার কাছ থেকে চাঁদা নিছে, যার যে দেখতেছে চাঁদাবাজি হচ্ছে, সে বিএনপির ভোট দেবে? এত সোজা না দুনিয়াটা। কাজে এত চট করে মন্তব্য করতে আমি না করবো। ওনার মতো একজন সিনিয়র পলিটিশিয়ান, উনি এত চট করে বলে ফেলার আগে আমি জিতবো, হ্যাঁ হয়তো অন্য কেউ মনে করতে পারে, হয়তো ওনারাও মনে করতে পারেন ওনারা জিতবেন, এই জন্য পেছাই দেওয়ার চেষ্টা হচ্ছে। অনেকে তো ভাবছে আমি এখন মাঠ যেতে পারি নাই, আর একটু সময় পেলে ভালো মতো গুছাবো, এটা যার যার স্ট্র্যাটেজি। কিন্তু যারা এগুলো ভাবছে তাদের কি নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষমতা আছে? তা তো নাই। এখন জিনিসটা করতেছে হলো কি গভর্নমেন্ট। গভর্নমেন্ট কেন করতেছে? এটা কি আপনার কখনো মনে হয় কিনা যে আসলে এনসিপির যিনি আহ্বায়ক হলেন তিনি গভর্নমেন্টে ছিলেন, কিংবা এনসিপি কোনো ধরনের কিংস পার্টি হিসেবে মাঝে মাঝে বলা হয়, বিএনপি পক্ষ থেকে অনেক সময় অভিযোগ করা হয় এই এনসিপি কে কোনো ধরনের সুবিধা দেওয়ার জন্য আসলে কিছুটা টাইম বাইট করার জন্য কিংস পার্টি ডেফিনিশন কে যাই না, সরকার কিছুটা একটু বিলম্ব করছে নির্বাচনে। কিংস পার্টির ডেফিনেশনটা আমি সহজে বলতে পারবো না, এটা একজন এক এক রকম দিবে। কেউ বলবে জাতীয় পার্টি কিংস পার্টি ছিল, কেউ বলবে বিএনপি কিংস পার্টি ছিল, কারণ কিং নিজে এই পার্টির প্রধান ছিলেন, এটা তো হতেই পারে। তো আবার 111-এর সময় কিংস পার্টি আরেক রকম ছিল, আর তারা মানে আরবির থেকে একটা পার্টি বানানোর চেষ্টা করছিল। আরবি তখন কিং ছিল না, তো কিং ছিল ফখরুদ্দিন সাহেব। তো ওটা ওইভাবে হয় না, কিন্তু হইতে পারে ক্ষমতার সঙ্গে তার সংলগ্ন। আপনি যদি ক্ষমতার সঙ্গে কাছাকাছি থাকা বলেন, তাহলে এনসিপি কিংস পার্টি, এটা আমি মনে করি। এটা এই কারণে মনে করি, এনসিপি আসলে বড় ক্ষতিটা করে যে ইউনূস সাহেব নিজে। ইউনূস সাহেব বলছে না, আমি ওদেরকে বললাম তোমরা একটা পার্টি করো, ওরা বলতেছে আমাদের তো কেউ চিনে না, আমি তাদের বললাম ওদেরকে বললাম তোমাদের দেশের সমস্ত লোক চিনে, তারা পার্টি করতেছে। সবচেয়ে বড় ড্যামেজটা এনসিপি করে দিয়েছে ইউনূস সাহেব নিজে। এই কথা বলার মাধ্যমে উনি প্রমাণ করে দিয়েছেন এটা তার পার্টি, উনি প্রমাণ করছেন। আজকে আবার দেখেন 2-3 ঘটনা বলি আমি আপনাকে। আজকে আবার সাদিস আলম একটা স্ট্যাটাস দিছে, উনি তাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার অনেক আকাঙ্ক্ষা 5 বছরের। তার মানে কি দাঁড়াচ্ছে যে উনিও ওই কিংকে পছন্দ করতেছেন, ওনাকে উনি ভালোভাবে কিং হিসেবে পাতে চান। আবার গতকালকে দেখলাম এক ইউটিউবার সে একটা থিওরি দিছে যে কিভাবে 2029 সাল পর্যন্ত ইউনূস সাহেব থাকা উচিত। মিলে যায় কিন্তু এগুলো। তো এগুলো ইকুয়েশন ধরলে পরে মনে হয় যে ইউনূস সাহেব হয়তো থাকতে চান। আর ইউনূস সাহেবের একটা স্বভাব আছে, কোনো একটা পথ পেলে উনি ছাড়তে চান না, ওনার কোনো ছাড়ার ইতিহাস নাই, জোর করে ছাড়ে। গ্রামীণ ব্যাংকের জন্য যখন এমডি ছিলেন, গ্রামীণ ব্যাংকের নিয়মে আছে, অধ্যাদেশে আছে এমডির বয়স হবো 60 বছর, ওনার বয়স 71 বছর। তখন উনি আদালতের রায়ের কারণে ওনাকে ওখান থেকে সরতে হয়েছে, উনি তাও সরতে চান নাই। 10 বছরকে আপনি থাকবেন, আমি থাকুক, আপনার অনুষ্ঠান ধরেন 40 মিনিটের, আপনার 55 মিনিট প্রথমে চালামু, এটা হবে? তো ওনার টেনুর লোক 60 পর্যন্ত, উনি 71 পর্যন্ত রয়েছেন, লজ্জা পান না? এটা তো উচিত না। এরকম নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক তিনি বলেছেন যে 90-এর সময় আমরা দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের জন্য সরকার রাজি হলো, সেই সময় তিন জোরে যে রূপরেখা ছিল সেটা অনুযায়ী সংস্কারের জন্য রাজি হলো, পরে সেটি আসলে সরকার বাস্তবায়ন করেনি। এবার তারা আসলে কোনো ধরনের সুযোগ এই সরকারের হাতে ছাড়তে চায় না, বরং অন্তর্বর্তী সরকারের আমলেই এই সংস্কারগুলো শেষ করতে চায়। আপনার আসলে এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা? না, ব্যাপারটা আমি বলি না, এটা নাহিদ ইসলাম বলছে, এটা তার সদিচ্ছা থেকে বলছেন। যদি মানতে না চায় ভাই, আপনি কি করবেন? সবচেয়ে দেশের জন্য সবচেয়ে বড় দলিল কোনটা? সংবিধান। সংবিধানের মানা হচ্ছে
মানলাম না, আপনি কি করবেন? মানলাম না, আপনি কিছু করতে পারবেন? সংবিধানে লেখা আছে এই এই ধারা বদলানো যাবে না, লেখা নিয়েছিল শেখ হাসিনা তার মতো করে লেখা নিয়েছিল। ওই লেখার কোনো মূল্য আছে? কোনো মূল্য বলাই তো আছে। সংবিধান কিভাবে সংস্কার করতে হবে সেটাও সংবিধানের মধ্যে বলা আছে। কোন মূল্য আছে কথা? আপনি এটাকে সংস্কার করেন। দেখেন আমি একটা বেসিক কথা বলি আপনাকে, এটা বললে অনেকে আবার আটকে ওঠে এই কারণে। সংস্কারটা কে করবে? যে প্রথমে আপনি বলেন না সংস্কারটা কে করবে? সংস্কারটা যে সংস্কার করতে পারবে, পারার যোগ্যতা রাখে, সে করবে, সেই তো করবে। এখন যে সংস্কার কমিটিগুলি হয়েছে এগুলি কি আপনি তো মার্ক? আমি তো তাই মনে করি না। আমি তো মনে করি এই সংস্কার কমিশনগুলি ভালো হয় নাই। এই কমিশনগুলো উচিত ছিল, আমার বিবেচনায় উচিত ছিল শুরুতেই পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের এখানে ঢুকানো। জি, সেটা তো চেষ্টা করা হয়েছিল, রাজি হয়। চেষ্টা করা হয় নাই। কে বললো চেষ্টা করা হয়েছিল? আসিফ মাহমুদ বইয়ে সংস্কার কমিশনে ঢুকানোর চেষ্টা হয় নাই। আচ্ছা আচ্ছা, আমি বলছি সংস্কার কমিশনে পলিটিক্যাল পার্টি লিডারদের ঢুকানো উচিত ছিল, মানে প্রত্যেক পার্টি থেকে প্রতিনিধি নেওয়া উচিত ছিল। নিলে কি হতো, এই এখন আর ঐক্যমত্য নিয়ে এত সময় ক্ষেপণ হতো না। এখন যে হচ্ছে এটা তো একটা তারে নাটে হচ্ছে। নিয়ে আসতে আবার বিদেশি লোককে, আলী রিয়াজ সাহেব আমেরিকান নাগরিক ভাই, নিয়ে আসছে কামাল আহমেদ আমেরিকান নাগরিক। জি, এইগুলি দিয়ে ভাই এগুলি কি আমাদের জাতি হিসেবে আমাদের অপমান করা ছাড়া আর কিছু? আমাদের এখানে কোনো সংবিধান বিশেষজ্ঞ নাই? এই আমেরিকান আলী রিয়াজ এসে আমাদের ঠিক করে দেবো? এটা হয় না ভাই। আমি মানি না তো এগুলো, আমার কাছে আপনাদের মার্ক করা হয় না। সে যা করতেছে এগুলো যেমন পছন্দ হয় না। ধর্ম নিরপেক্ষতা বাতিল সংবিধান থেকে, আবার রাষ্ট্র ধর্ম আছে। এটা তো ইয়ার কি রে ভাই? আপনি ধর্ম শব্দটা রেখেন না, কোনো সমস্যা নাই। এইগুলো যেগুলো হচ্ছে এখন এরা সংস্কার করতে পারবে, তাদের সে যোগ্যতা আছে। এনজিওদের করা সংস্কার, বিদেশিদের করা সংস্কার আমাদের এসব পলিটিক্যাল পার্টিগুলো মানবে, তাদেরও তো ইগো আছে না? এটা হবে নাকি রে ভাই? আমি আপনাকে ছোট্ট এক মিনিট একটু জানতে চাই যে বিএনপি মহাসচিব এটিও বলেছেন যে ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ কেউ দেশের মানুষকে উত্তেজনা মানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উত্তেজক করে তুলছে আর কি। সেটি আসলে বাংলাদেশের মানুষকে করে লাভ হবে না, সেটা প্রতিহত করতে হবে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। আপনি কি মনে করেন যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্ররোচনায় করা হচ্ছে মানুষকে বিভক্ত করার জন্য? সামাজিক যোগাযোগ মাধ্যম পাওয়ারফুল, এতে কোনো সন্দেহ নাই। এবং এখানে বিদেশ থেকে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে না তাও না, হচ্ছে। আবার তারা কিন্তু কিছু ভালো কাজ করছে। হাসিনার পতনের ক্ষেত্রে ওই বিদেশের ওই লোকগুলি ছিল না, প্রভাব ছিল না, পজিটিভ ভূমিকা ছিল না? ছিল তো। তারপরে আবার তাদের আবার এজেন্ডা আছে। যেমন উনি আলটিমেটলি ফ্রান্স যখন বলছে, মানে পিনাকি ভট্টাচার্য বলছেন, পিনাকি ভট্টাচার্য আমারই তো পাইতে গেছে, মানে আমার অনেক কথা আপত্তি করে, আমাকে আলটিমেটাম দেয়, আমাকে উকিল নোটিশ পাঠায়, অনেক কিছু করতেছে। কিন্তু তারপরেও আমি বলবো, এটা আমি আমার সামনে সমস্যা, এটা আমি হ্যান্ডেল করবো, কোনো সমস্যা নেই। বাট তারপরেও আমি বলবো পিনাকি ভট্টাচার্যকে আমাদের আন্দোলনের কোনো ইতিবাচক ভূমিকা নাই? আছে তো রে ভাই, আছে তো। এবং সেটা বড় ভূমিকা আছে তার কাজে। আপনি একটা মানুষ হয় না, পৃথিবীর কোনো একটা মানুষ আপনি পাবেন না যা সব ভালো, আবার কোনো একটা মানুষ পাবেন না যা সব খারাপ। জি, অসংখ্য ধন্যবাদ। কিছু ভালো কিছু মন্দ, ওইটা নিয়ে চলতে হবে।